ইউটিউব চ্যানেল তোমাদের যে ক্লাসগুলো চলছে 12-এর, তার বিগত ক্লাসে তোমরা দেখেছো যে টাইপস অফ ওভিউল বা ওভিউল কত ধরনের হয় কী কী সেগুলো তোমরা দেখেছো। তো আজকে আমরা যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট আমরা পড়ছিলাম। তো সেখানের পিস্টিল পার্টটা যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, ওভিউল আমাদের পড়া হয়ে গেছে, ওভিউলের স্ট্রাকচার আমাদের জানা হয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসে চলে আসবো টোটাল যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে যে মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী রেণু উৎপাদন বা মেগাস্পোর উৎপাদন। তাহলে মেগাস্পোরোজেনেসিস, তাহলে মেগা মিন্স ফিমেল আর স্পোর মিন্স আমরা জানি রেণু বা স্ত্রী রেণু উৎপাদন পদ্ধতিটায় আমরা চলে আসবো। তাহলে স্ত্রী রেণু উৎপাদন পদ্ধতি কি না, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে রিডাকশন ডিভিশন বা মিয়োসিস বিভাজনের মাধ্যমে স্ত্রী রেণু তৈরি করার পদ্ধতিটাকে বলা হচ্ছে কি মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী রেণু উৎপাদন। তাহলে আমরা যদি একদম শর্টে লিখি বিষয়টাকে কি লিখবো না, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মেগাস্পোর মাদার সেল আমি সংক্ষেপে লিখলাম, বা স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ যেটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, এখান থেকে রিডাকশন ডিভিশন বা মিয়োসিস ডিভিশনের মাধ্যমে মেগাস্পোর, ঠিক আছে, মেগাস্পোর তৈরি করাকে বা স্ত্রী রেণু তৈরি করাকে মেগাস্পোর বা স্ত্রী রেণু, এটা হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার, স্ত্রী রেণু তৈরি করার পদ্ধতিটাকে বলা হচ্ছে কি মেগাস্পোরোজেনেসিস। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী রেণু উৎপাদন। তাহলে ডেফিনেশন কি বলছে দেখো, বলছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ দ্য মেগাস্পোর। তাহলে এমন একটা পদ্ধতি যেখানে কি হয়, মেগাস্পোর তৈরি হচ্ছে ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল, যেটা হচ্ছে ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। তো এই হচ্ছে পদ্ধতি এবং খুব সিম্পল একটা পদ্ধতি, যেটা হচ্ছে এই যে মেগাস্পোর তৈরি হলো বা মেগাস্পোরোজেনেসিস আমরা বলছি, এটা দুটো স্টেপে হয়। ওকে, প্রথম হচ্ছে মেগাস্পোর মাদার সেল ফরমেশন, আর একটা হচ্ছে মেগাস্পোর ফরমেশন। তো আমরা চলে আসি আমাদের একদম ডাইরেক্ট স্টেপে, ছবি এবং একদম ফ্লো চার্ট করে আমরা বিষয়টাকে দেখে নিই। তো দেখো কিভাবে তৈরি হচ্ছে বা কতগুলো স্টেপে আসছে সেই জিনিসগুলো আমি ছোট্ট করে বলে দিই। তাহলে প্রথমেই বলেছিলাম কি না, এটা দুটো স্টেপে সম্পন্ন হচ্ছে, এটা একটা স্টেজ, আরেকটা হচ্ছে তোমার এদিকে আরেকটা স্টেজ আমি করলাম সেকেন্ড স্টেপ। তাহলে দুটো স্টেপে এই পুরো বিষয়টা যাবে এবং দুটো দিক বরাবর যাবে, খুবই সহজ। প্রথমে কি তৈরি হয় না, প্রথমে যেটা তৈরি হচ্ছে সিনথেসিস অফ মেগাস্পোর মাদার সেল। তাহলে সিনথেসিস অফ মেগাস্পোর মাদার সেল, তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ উৎপাদন। তাহলে প্রথম কাজ হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি করবে, আর সেকেন্ড কাজ সেটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী রেণু উৎপাদন। তাহলে প্রথমটা হবে স্ত্রী রেণু মাতৃকোষ উৎপাদন, তারপরটা হচ্ছে স্ত্রী রেণু উৎপাদন। তাহলে কিভাবে হয়, প্রথমে যদি আমরা স্ত্রী রেণু মাতৃকোষটা আসি যে কিভাবে স্ত্রী রেণু মাতৃকোষটা উৎপাদন হচ্ছে আর এটা কিভাবে হচ্ছে, তাহলে টোটাল বিষয়টাকে আমরা একসাথে দেখে নিই। সেটা হচ্ছে প্রথমে আমরা যে ওভিউলের স্ট্রাকচারটা দেখেছিলাম, ওভিউলের স্ট্রাকচারের মধ্যে তোমার কি ছিল না, ওভিউলের স্ট্রাকচারের মধ্যে নিউসেলাস বলে একটা জায়গা ছিল। তাহলে এটা যদি ওভিউল হয়, এটা যদি তোমার ওভিউল হয়, ওভিউলের বাইরের দিকে কি ছিল না, সরি, এটা যদি এমব্রায়ো স্যাকের বাইরে, তাহলে এটা হচ্ছে তোমার কি এমব্রায়ো স্যাকের বাইরে যে লেয়ারটা ছিল সেটাকে বলা হচ্ছিল নিউসেলাস। এই নিউসেলাসের কিছু কোষ থাকে উপরের দিকে এবং সেগুলো কি হয় না, বৃহৎ আকৃতির হয়। নিউসেলাসের বাইরের দিকের কোষগুলো বৃহৎ আকৃতির হয়। যদি ছবিটা আঁকি তাহলে মনে করো এই হচ্ছে তোমার একটা নিউসেলাস, আমি জাস্ট ছোট্ট করে ছবিটা আঁকলাম এইভাবে। নিউসেলাসের সেলটাকে আঁকছি এবং এই হচ্ছে তোমার নিউসেলাসের উপরের দিকটা লেয়ারটা, এবং এর মধ্যে কিছু কোষ থাকে, তারা হচ্ছে বড় আকৃতির হয়। নিউসেলাসের ভেতরে কিছু কোষ থাকে যেগুলো কি হয়
একটু বড় আকৃতির হয় তুলনামূলকভাবে অন্য কোষগুলোর তুলনায়। তাহলে অন্য কোষগুলোর তুলনায় যে কোষটা একটু বড় হয় এরকম ভাবে অবস্থান করে, এই হচ্ছে তোমার ছবি। তাহলে এই কোষটাকে বলা হচ্ছে, এই যে লার্জ সেল, তাই তো নিউসেলাসের মধ্যে যে লার্জ সেল থাকে সেই লার্জ সেলটাকে বলা হচ্ছে তোমার আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল, স্পোরিয়াল সেল। তাহলে নিউসেলাস কোথায় থাকে না, এটা হচ্ছে তোমার নিউসেলাস। নিউসেলাস মানে এই ছবিটা, এই জায়গাটাকেই আমি এখানে বের করে এনে এঁকেছি, নিউসেলাস। তাহলে নিউসেলাসের আর্কিস্পোরিয়াল সেল যেটা, সেটা হচ্ছে লার্জ ইন সাইজ। তাহলে এটা হচ্ছে লার্জ, লার্জ ইন সাইজ। তাহলে আর্কিস্পোরিয়াল সেল কি হলো, এই সেলটাই তোমার কি হচ্ছে না, ডিভাইড করছে। নেক্সট স্টেজে যদি আমরা ছবিটা দেখি, এই আর্কিস্পোরিয়াল সেলটা, যেটাকে আমরা আর্কিস্পোরিয়াল সেল বলছি, সেই সেলটা মাইটোটিক্যালি ডিভাইড করছে। তাহলে ডিভাইড করে কি করবে না, এটা অবভিয়াসলি ডিপ্লয়েড ইন নেচার। তাহলে এই সেলটা আস্তে আস্তে ভেঙে গেল, ভেঙে গিয়ে তোমার যেটা তৈরি করবে, ছবিটা দেখো, দেখলে ক্লিয়ার হবে বিষয়টা। এটা তোমার এখানে যেমন সেলগুলো আছে সেই সেলগুলো আঁকলে এইরকম। এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে যে আর্কিস্পোরিয়াল সেল দিয়েছে সেটা কি মাইটোটিক্যালি ডিভাইড করবে, ডিভাইড করে এখানে তোমার যেটা তৈরি করবে, দুটো সেল তৈরি করবে, এদিকে একটা সেল, এদিকে একটা সেল, এবং বাকি জায়গাগুলো কি থাকবে, বাকি জায়গাগুলো তোমার কোষ দ্বারা ভর্তি থাকবে, এই জায়গাগুলো কোষ দিয়ে ভর্তি থাকবে। তো এই হচ্ছে তোমার আর্কিস্পোরিয়াল সেল। তারপর কি হলো, মাইটোটিক্যালি ডিভাইড করবে, ডিভাইড করার পর দুটো সেল তৈরি করেছে। ওপরের দিকে, তাহলে ওপরের দিক মানে এটা হচ্ছে বাইরের দিক, এটা আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। কারণ দেখি বুঝতে পারছো, এটা হচ্ছে আউটসাইডের দিকে যাচ্ছে, আমি কারণ এই টপ পোরশনটাই আঁকছি, আউটসাইডের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে ইনসাইডের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আউটসাইড, আমি লিখে দিই এখানে, এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড, আর এই দিকটা হচ্ছে ইনসাইড, ভেতরের দিক। তাহলে দেখো, একটা বাইরের দিকের কোষ তৈরি করেছে, একটা ভেতরের দিকের কোষ তৈরি করেছে। বাইরের দিকের যে কোষটা আছে সেটাকে বলা হচ্ছে যে প্রাইমারি প্যারাইটাল সেল। তাহলে বাইরের দিকের যে সেলটা আছে সেটাকে বলা হচ্ছে কি, বাইরের দিকে। তাহলে এই সেলটাকে বলবো আমি প্রাইমারি প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল। ওকে, আর নিচের দিকে যেটা আছে ভেতরের দিকে, সেটা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল, স্পোরোজেনাস, প্রাইমারি স্পোরোজেনাস সেল। তাহলে দেখো দুটো সেল পেলে, একটা হচ্ছে বাইরের দিকে যে সেল সেটা হচ্ছে তোমার প্রাইমারি প্যারাইটাল সেল, আর নিচের দিকে বা ভেতরের দিকে যে সেলটা সেটা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। এবার কোনটা থেকে কি তৈরি হবে, প্রাইমারি প্যারাইটাল সেল যেটা, প্রাইমারি প্যারাইটাল সেল যেটা আছে সেটা হচ্ছে তোমার এই সেলটা, এই সেলটার ফাংশন হচ্ছে ওভারি ওয়াল তৈরি করবে, ওভারি ওয়াল ফর্মেশন করবে, বা ডিম্বকের ত্বক, ডিম্বক ত্বক তৈরি করছে কে না, প্রাইমারি প্যারাইটাল সেল। এদিকে চলে গেল। আর প্রাইমারি পোরোজেনাস সেল যেটা আছে সেটা কি করবে, মেগাস্পোর মাদার সেল, বা মেগাস্পোর মাদার সেল যেটা হচ্ছে তোমার কি স্ত্রী রেণু মাতৃকোষ, সেটা তৈরি করছে। তাহলে চলে গেল মেগাস্পোর মাদার সেল তৈরি হতে। এবার তৈরি হচ্ছে, দেখো এবার যেটা আসবে এর পরের স্টেপে, মেগাস্পোর মাদার সেল অবশ্যই কি বলেছিলাম, এই কোষগুলো প্রত্যেকই হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। তাহলে এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড। ওকে, তাহলে মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করছে কে, প্রাইমারি স্পোরোজেনাস সেল। পরের স্টেপে এসে এই প্রাইমারি স্পোরোজেনাস সেল কি করবে না, পরেরটায়, আচ্ছা এই কন্ডিশনটা কাকে বলে দেই, এই কন্ডিশনটা কি বলা হয়, যেহেতু দুটো কোষ আছে তাই এটাকে বলা হয় মেগাস্পোর ডায়াড। তাই এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি, মেগাস্পোর ডায়াড। কোথায় লিখবো, এখানটায় লিখছি মেগাস্পোর, মেগাস্পোর যেহেতু দুটো কোষ আছে, ডায়াড, DYAD, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে মেগাস্পোর ডায়াড কন্ডিশন। তারপরে এই দুটো সেল থেকে আস্তে আস্তে যেটা হবে তোমার একটা, এটা তো প্রাচীর তৈরি করতে চলে গেল, তাহলে এটা প্রাচীর চলে যাবে, আর এটা শুধুমাত্র রয়ে যাবে মেগাস্পোর মাদার সেল থেকে, মেগাস্পোর মাদার সেল হিসাবে কাজ করার জন্য। তাহলে এই ছবিটাকে যদি আঁকি আমি, এটা
এবং এখানে তোমার রয়ে যাচ্ছে একটা লার্জ সেল রয়ে যাচ্ছে, যেটা কি মেগাস্পোর মাদার সেল। এবার বাকি যে এই প্যারাইটাল সেলটা ছিল, এই প্যারাইটাল সেলটা কি করবে, এখানে লেয়ার তৈরি করবে এখানে, কারণ আগেই বলে দিয়েছি ওভারি ওয়াল তৈরি করছে, তাহলে ওভারি ওয়াল তৈরি করতে যাচ্ছে। তাহলে এখানে ওভারি ওয়াল তৈরি হয়েছে, দেখো একটা ডাবল লেয়ার, একটা ওভারি ওয়াল দেখিয়ে দিয়েছি, ডাবল লেয়ার ওভারি ওয়াল তৈরি করে দিল এখানে, হলো। তাহলে এটা ওভার ওয়ালটা তৈরি হলো কোথা থেকে, প্রাইমারি প্যারাইটাল সেল থেকে। আর এটা হয়ে গেল কি মেগাস্পোর মাদার সেল, এটা হয়ে গেল মেগাস্পোর মাদার সেল। তাহলে এই স্টেজে এবার কি হবে, মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর আবার ডিভাইড করবে, মেগাস্পোর আবার ডিভাইড করবে, ডিভাইড করে চারটে কোষ তৈরি করবে। পরের ছবিটা দেখো, আচ্ছা এইটা থেকে এই ছবিটা আসছে, এইটা থেকে এই ছবিটা, এটা তাহলে স্টেজ 3। এরপরে যেটা আছে এটা থেকে দেখো এই ছবিটা আসছে, এই ছবিটা। তো কি হবে না, যদি ছবিটা আমরা দেখি, এটা এইরকম একটা স্ট্রাকচার তৈরি করবে, একটা স্ট্রাকচার তৈরি করবে। তার ভেতরে কি থাকবে না, এই মেগাস্পোর মাদার সেল ডিভাইড করে চারটে নিউক্লিয়াস যুক্ত একটা স্ট্রাকচার তৈরি করবে। ভেতরে আঁকো এরকম চারটে নিউক্লিয়াস যুক্ত, 1 2 3 4, 1 2 3 4, চারটে নিউক্লিয়াস যুক্ত একটা স্ট্রাকচার তৈরি করছে। এবং বাকি জায়গাগুলো পুরোটাই তোমার থাকবে সেল দ্বারা ভর্তি করা, তাহলে এইভাবে সেল থাকবে, পুরোটাতেই সেল দ্বারা ভর্তি হয়ে যাবে, পুরোটাই সেল থাকবে। এইভাবে হয়ে যাচ্ছে তোমার মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর টেট্রাড। এবং কটা কোষ তৈরি হয়েছে, চারটে। এবং এই কন্ডিশনটাকে বলা হচ্ছে মেগাস্পোর টেট্রাড। আগেরটা দুটো ছিল বলে ডায়াড, এবার আছে চারটে বলে টেট্রাড। এবার একদম চারটে কোষের মধ্যে দেখো এই দিকটা হচ্ছে মাইক্রোপাইল, আর এই দিকটা হচ্ছে চ্যালাজা বা চ্যালাজল, ডিম্বক মূল। চ্যালাজার দিকে যে কোষটি থাকে সেই কোষটি আকারে বড় হয়, বা এটা আমি আলাদা কালার দিয়ে করলাম, চ্যালাজা এটা হচ্ছে মাইক্রোপাইল, তাহলে এটা হচ্ছে ডিম্বক মূল বা চ্যালাজা, CHALAZA। তাহলে চারটের মধ্যে চ্যালাজার দিকে যে নিউক্লিয়াসটি থাকে বা যে কোষটি থাকে সেটি আকারে তুলনামূলকভাবে বড় হয় অন্যদের তুলনায়, ফলে সেইটা কাজ করে কি হিসাবে না, সেটা তোমার কাজ করবে অ্যাক্টিভ মেগাস্পোর। তাহলে চ্যালাজার দিকে যে অংশটি থাকে বা যে সেলটি থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ, এটা কি হিসেবে কাজ করছে, আমি এটাকে বাইরে বের করে নিয়ে আসি, এটা হচ্ছে অ্যাক্টিভ মেগাস্পোর হিসেবে কাজ করছে, অ্যাক্টিভ মেগাস্পোর। আর বাকি যেগুলো রইলো অ্যাক্টিভ মেগাস্পোরের বাদ দিয়ে বাকি যেগুলো রইলো সেই তিনটে কি হচ্ছে না আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাহলে এখানে যে 1 2 এবং 3, তাই তো, তাহলে এই তিনটে যে কোষ রইলো, এই তিনটে কোষ আস্তে আস্তে কি হচ্ছে ডিজেনারেট মানে নষ্ট হয়ে যাওয়া বা বিলোপ ঘটে যাওয়া। তাহলে 1 2 3, তাহলে এটা নষ্ট হলো, এটা নষ্ট হলো, এটা নষ্ট হলো। ভেতরের দিকে যে কোষটা পড়ে রইলো সেটা হচ্ছে অ্যাক্টিভ মেগাস্পোর হিসেবে কাজ করছে। এবার এই মেগাস্পোর হিসেবে কাজ করার পর বাকি যেটা রইলো অ্যাক্টিভ মেগাস্পোর থেকে আবার কি তৈরি হবে না, এটা হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী তৈরি করতে আসবে। তাহলে এর পরের স্টেপ কি হবে, অ্যাক্টিভ মেগাস্পোর থেকে তোমার তৈরি হবে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী, এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। তাহলে দেখো পুরো বিষয়টা টোটালটা কমপ্লিট হলো, মেগাস্পোর তৈরি হলো। তাহলে এবার যদি আমি পুরো বিষয়টাকে আরেকবার সামারাইজ করে দিই, এইভাবেই কিন্তু স্ত্রী রেণু উৎপাদন হচ্ছে। তাহলে প্রথমেই আমরা কি পেলাম, প্রথমেই হচ্ছে পেলাম যেটা সেটা হচ্ছে নিউসেলাস বা এমব্রায়ো স্যাকের বাইরের দিকে যে লেয়ারটি থাকে নিউট্রিটিভ লেয়ার, ঠিক আছে, এখানে লিখে দাও নিউট্রিটিভ লেয়ার। তাহলে এমব্রায়ো স্যাকের বাইরের দিকে যে নিউসেলাসটা থাকে সেটাকে ছবি দেখিয়েছি, এবং নিউসেলাসের মধ্যে
কয়েকটি বড় আকৃতির কোষ থাকে বা একটি বড় আকৃতির কোষ থাকে, সেইটাকে বলা হচ্ছে কি আর্কিস্পোরিয়াল সেল, যেটা লার্জ ইন সাইজ। এই আর্কিস্পোরিয়াল সেল কি হবে না মাইটোটিক ডিভিশন করে, অবভিয়াসলি এটা ডিপ্লয়েড, মাইটোটিক ডিভিশন করে, লিখে দিলাম ডিপ্লয়েড। অবভিয়াসলি এটা মাইটোটিক ডিভিশন হওয়ার পর দুটো সেল তৈরি করবে, একটা হচ্ছে ডিম্বক মূলের দিকে যেটা হচ্ছে আউটসাইড, আর সরি ডিম্বক রন্ধ্রের দিকে যেটা মাইক্রোপাইলের দিকে সেটা হচ্ছে আউটসাইড, আর ডিম্বক মূলের দিকে যেটা বা চ্যালাসের দিকে যেটা সেটা হচ্ছে ইনসাইড। যে দুটো কোষ তৈরি করলো, বাইরের দিকের কোষটিকে বলা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল সেল, আর ভেতরের দিকের কোষটিকে বলা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস সেল। প্রাইমারি প্যারাইটাল সেল থেকে কি তৈরি হচ্ছে ওভারি ওয়াল বা ডিম্বকের প্রাচীর বা ডিম্বক ত্বক, আর প্রাইমারি স্পোরোজেনাস সেল যেটা আছে সেটাই কি হিসেবে কাজ করছে মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এই মাইক্রোস্পোর মাদার সেল থেকে কি তৈরি হবে, সরি মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল, এই মেগাস্পোর মাদার সেল থেকে তৈরি হবে কি মেগাস্পোর। পরের স্টেপে কি হচ্ছে না উপরের দিকে প্যারাইটাল সেলগুলো দেখো কি তৈরি করেছে, লেয়ার তৈরি করেছে, আর ভেতরে পড়ে হলো কি মেগাস্পোর মাদার সেল, এখানে দেখিয়েছি মেগাস্পোর মাদার সেল। তাহলে এই ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেল কি করবে না মিয়োটিক ডিভিশন করে হ্যাপ্লয়েডের মাধ্যমে কটা করবে, চারটে কোষ তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে কি মেগাস্পোর টেট্রাড। এবং চ্যালাজের দিকে যে চারটের মধ্যে চ্যালাজের দিকে যে কোষটি আছে সেটা কি হবে, সেটি আকারে বড় বা নিউক্লিয়ার নিউক্লিয়াসটি আকারে বড়, তাহলে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ মেগাস্পোর হিসেবে কাজ করছে। আর বাইরের দিকে যে তিনটে তোমার কোষ আছে তারা কি হচ্ছে ডিজেনারেট বা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাই কি হলো অ্যাক্টিভ মেগাস্পোর, হ্যাপ্লয়েড ইন নেচার, তাই তো অ্যাক্টিভ মেগাস্পোর বা হ্যাপ্লয়েড ইন নেচার, এবং যদিও এরা প্রত্যেকই হ্যাপ্লয়েড ইন নেচার, বাকি তিনটে নষ্ট হয়ে গেল, ভেতরটা শুধু রয়ে গেল। এই অ্যাক্টিভ মেগাস্পোর থেকে তৈরি হবে কি এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস। আমরা এখানে বলেছিলাম সিনথেসিস হবে কি, প্রথমেই সিনথেসিস হবে মেগাস্পোর মাদার সেল, তাহলে এই পর্যন্ত মেগাস্পোর মাদার সেল মানে ফার্স্ট স্টেজ এসছে। আর সেকেন্ড স্টেজ যেটা বলেছিলাম মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী রেণু উৎপাদন, তাহলে এখান থেকে শুরু করে বা এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত সেটা হচ্ছে তোমার কি মেগাস্পোরোজেনেসিস। তাহলে টোটাল বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, নিয়ে আমরা পুরো বিষয়টাকে দেখলাম। তো দেখো তাহলে আমাদের নিশ্চয়ই এখান থেকে কোনো আর সমস্যা নেই যে মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী রেণু কিভাবে উৎপাদন করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে অবভিয়াসলি কন্ট্যাক্ট করে নেবে, আর যারা আগের ভিডিওগুলো দেখোনি বা আগের ভিডিওটা দেখোনি ডেসক্রিপশনে গিয়ে তার লিংক পেয়ে যাবে। তো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।